সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের মাধ্যমিক 2025-এর একেবারে ফাইনালের ভৌত বিজ্ঞান সাজেশন দেবো। এগুলো হচ্ছে লাস্ট মিনিট সাজেশন। এই প্রশ্নগুলি তোমরা যদি করে যাও, আমার মনে হয় যে অধিকাংশ প্রশ্ন এই জায়গাগুলি থেকে কমন পাবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমাদের নলেজ বেসিসে কোশ্চেন দেওয়া হয়, সেগুলো হয়তো পাবে না। ঠিক আছে, তো সুতরাং যারা ভৌত বিজ্ঞানকে অনেক ভয় পাচ্ছ তাদেরকে বলে রাখি, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকে আমি যে সাজেশনটা তোমাদের জন্য তৈরি করেছি, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশন। তো সেই প্রশ্নগুলি তোমরা শুধু করে যাও, তোমরা কিন্তু অনেক প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে, কোনো ভয়ের চিন্তা নেই। ঠিক আছে, তো প্রথম যে অধ্যায়টি থাকছে তোমাদের, সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। তো এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি তোমরা করে যাবে একটু দেখে নাও। এগুলো কিন্তু ভালোভাবে করে যাও, শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সবগুলি এর মধ্যেই থাকবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো আমি বলে দিচ্ছি, তো এগুলো কিন্তু ভালোভাবে করে যাও, একটা কিন্তু মিস করে যাবে না। ঠিক আছে, যারা ভৌত বিজ্ঞানে কাঁচা তাদের জন্য বিশেষ করে এই প্রশ্নগুলি, এই সাজেশনটা। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে তাপন মূল্য কি, সাথে এর এককটা করে নেবে। দ্বিতীয় প্রশ্ন, বায়োফুয়েলের কিভাবে তৈরি করা হয়, এর ব্যবহার লেখো। 3 নম্বর প্রশ্ন, ফায়ার আইস বা আগুনে বরফ বলতে কি বোঝো। 4 নম্বর প্রশ্ন, উন্নয়ন কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 5 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা ও পদ্ধতিগুলি লেখো। 6 নম্বর প্রশ্ন, সৌরশক্তি প্রধান ব্যবহারগুলি লেখো। 7 নম্বর প্রশ্ন, বর্জ্য থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। পাওয়ার অ্যালকোহল বা গ্যাস অ্যালকোহল বলতে কি বোঝো। 9 নম্বর প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। ঠিক আছে, এরপর আরো কিছু প্রশ্ন রয়েছে। 1 নম্বর রয়েছে, মানে এগুলো আমি তোমাদের ভাগ করেছি, মানে এগুলো তোমরা প্রথমে করবেই, এছাড়াও আরো কিছু প্রশ্ন তোমাদেরকে করে রাখতে হবে। প্রথম হচ্ছে, মানব স্বাস্থ্য পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। দ্বিতীয়ত, স্থিতিশীল উন্নয়নের দুটি প্রধান লক্ষ্য উল্লেখ করো। 3 নম্বর, মিথানোজেনিক ব্যাকটেরিয়ার কি, এদের কাজ কি। 4 নম্বর, কয়লা খনির মিথেন কি, অর্থাৎ কোল্ড বেড মিথেন, একে সুইট গ্যাস বলে কেন। 5 নম্বর, উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কিভাবে ঘটে। 6 নম্বর প্রশ্ন, ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয় তার সমীকরণ সহ লেখো। মানে ওজোন স্তর সৃষ্টি এবং ধ্বংস দুটোই কিন্তু অবশ্যই করে রাখবে। 7 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন হ্রাসের দুটি উপায় লেখো, অথবা গ্রিন হাউস প্রভাব কমানোর দুটি উপায়। গ্রিন হাউস এফেক্ট কি, এই কারণগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন ও সর্বোচ্চ স্তর দুটির নাম লেখো। 10 নম্বর প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি, কারণ সহ লেখো। ঠিক আছে, এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে করে যাও। আর একটা প্রশ্ন আমি ভুলে গেলাম, সেটা হচ্ছে মিথেন হাইড্রেট কি। ঠিক আছে, মিথেন হাইড্রেট, এটা একটু ভালোভাবে কিন্তু করে নেবে। মিথেন হাইড্রেটটা কিন্তু পরীক্ষায় অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় 2 মার্কসের। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর অধ্যায় রয়েছে তোমাদের গ্যাসের আচরণ, এবং 3 নম্বর অধ্যায় হচ্ছে রাসায়নিক গণনা। তো রাসায়নিক গণনা থেকে তোমাদের তো সম্পূর্ণ অঙ্ক আছে, তো সেখান থেকে কোনো প্রশ্ন দেওয়া যাবে না। হ্যাঁ, তবে একটা জিনিস বলে রাখছি যে m=2 যে 2d আছে, m=2d, এই সমীকরণটার উপর, মানে এই সূত্রটার উপর বেশ করে যে সমস্ত অঙ্কগুলি রয়েছে বা শর্ট প্রশ্নগুলি রয়েছে, সেগুলো তোমরা ভালোভাবে করে যাও। আর এই অধ্যায় থেকে কোন ধরনের অঙ্কগুলো আসবে বা কোনগুলো তোমাদেরকে করতে হবে, যেটা তোমাদের 100% গ্যারেন্টি বলে দিলাম আসবে, একদম 100% যেগুলো বলবো ওগুলো আসবে। তো সেগুলো আমি ভিডিও শেষে বলছি, কারণ এগুলো আমার লাস্টে দেওয়া আছে। ঠিক আছে, অঙ্কগুলো প্রথমে থিওরি পোর্শনটাকে আমি তুলে ধরেছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, গ্যাসের আচরণ থেকে গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃতি করো, সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। 2 নম্বর, আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো, অর্থাৎ কি না, পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণটা প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বর প্রশ্ন, কোন গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায়, সাথে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি দুটি কারণ লেখো। 4 নম্বর, অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃতি করো। 5 নম্বর, কোন নির্দিষ্ট উষ্ণতা কোন ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন প্রায় সমান, এবং এসটিপিতে এর সীমান্ত মান 22.4 লিটার। এই পরীক্ষালব্ধ তথ্য থেকে কিভাবে অ্যাভোগাড্রো সূত্রে উপনীত হওয়া যাবে। 6 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণাটি লেখো। 7 নম্বর প্রশ্ন, পরম বা কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের সম্পর্কটি লেখো। 8 নম্বর প্রশ্ন, গ্যাসের অণুগুলির গড় বেগ বলতে কি বোঝো। 9 নম্বর প্রশ্ন, গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব লেখো। 10 নম্বর প্রশ্ন, গ্যাসের অণুগুলির গতিশীলতার সাপেক্ষে দুটি যুক্তি দাও। 11 নম্বর প্রশ্ন, ব্যাপনের সাহায্যে গ্যাসের অণুগুলির কোন ধর্ম আমরা বুঝতে পারি। 12 নম্বর প্রশ্ন, বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা, 13 নম্বর প্রশ্ন, বেলুন ফোলানোর সময় গ্যাসের চাপ ও আয়তন বৃদ্ধি পায়, এক্ষেত্রে কি বয়লের সূত্র লঙ্ঘিত হয়। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন, জলের বুদবুদ গভীর থেকে উপরে ওঠার সময় আকারে বড় হয় কেন। চার্লসের সূত্রটি লেখো, বিবৃতি করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র অঙ্কন করো, তা থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও।
ঠিক আছে, এই কটা প্রশ্ন করলে হবে। আর যারা চাইছো যে আরো আমরা কিছু প্রশ্ন করতে চাই, তারা নিচে কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, ঠিক আছে, সেগুলো করতে পারো। তো এগুলোই তোমাদের এক্সট্রা কিছু প্রশ্ন, টোটাল মিলিয়ে সব আমি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে তাপের ঘটনার সমূহ। তাপের ঘটনার সময় একটা ছোট্ট অধ্যায়, এখান থেকে তোমরা তো সিওর যেগুলো দিচ্ছে এখান থেকে কমন পেয়ে যাবে। কোশ্চেন অনেক বেশি লাগছে কারণ শর্ট বড় সব মিলিয়ে আছে, তাই একটু বেশি লাগছে, ঠিক আছে। তো প্রথম তোমাদের সবচেয়ে যেগুলো বেশি ইম্পর্টেন্ট এই বছরের জন্য, সেটা হচ্ছে এই কটা প্রশ্ন। কি কি আছে? তাপ পরিবাহিতা কাকে বলে? পরিবাহিতা কাকে বলে, এর একক কি? 2 নম্বর প্রশ্ন, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সদৃশ্য বৈসাদৃশ্য উল্লেখ করো। তরলের আপত প্রসারণ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপ লেখো। অবশ্যই এদের মধ্যে সম্পর্ক করতেই হবে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপটি লেখো। 5 নম্বর, তরলের প্রসারণ গুণাঙ্ক দুটির মধ্যে সম্পর্ক লেখো। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। এই প্রশ্নগুলো অবশ্যই করতে হবে। এবার এক্সট্রা কিছু প্রশ্ন তোমাদেরকে করে রাখতে হবে যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমি বলছি। প্রথম হচ্ছে দ্বিধাদ্রব্য পাত কি, এর ব্যবহার। দৈনন্দিন অভিজ্ঞতায় কঠিন পদার্থের প্রসারণ সম্পর্কে লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সদৃশ্যতা লেখো, ঠিক আছে। আর এগুলো করবে যেগুলো আমি বলছি। তাপীয় রোধ কাকে বলে, এর রাশিমালা। তাপীয় রোধাঙ্ক কি? আচ্ছা, ইনভার কি? কঠিন পদার্থ। আচ্ছা, এই প্রশ্নটা লাগবে না, 8 নম্বর প্রশ্নটা লাগবে না, ঠিক আছে। মোটামুটি তোমাদেরকে বলে রাখি, যে নিচের প্রশ্নগুলি রয়েছে আমি দিয়েছি এই পোর্শনটা, যারা একটু ভৌতবিজ্ঞান পড়তে চাইছো আরো এক্সট্রা কিছু, মানে সাজেশনের বাইরে, তারা এই পোর্শনটাকে করে রাখবে, ঠিক আছে। আপেক্ষিক তাপ পড়ে রাখবে, মানে তোমাদের তাপ পরিবহনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখা দরকার, এই বিষয়গুলি পড়বে। মোটামুটি এগুলো কমন চলে আসবে আশা করা যায় এই বছর। আলো থেকে যে প্রশ্নগুলি পড়বে সেগুলো দেখো। আলো কিন্তু এই যে প্রথম 8টা প্রশ্ন, এই 8টা প্রশ্ন হচ্ছে 2025-এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং তারপরে যে নিচেগুলো রয়েছে সেগুলো তোমরা করতে পারো, ঠিক আছে। এগুলো ইম্পর্টেন্ট, তবে প্রথম ক্ষেত্রে এই 8টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, প্রমাণ করো আর ইকুয়াল টু 2f। 2 নম্বর প্রশ্ন, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এই দুটো প্রমাণ এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, লেন্সের আলোক কেন্দ্র সংজ্ঞা দাও। 4 নম্বর প্রশ্ন, আলোর বিচ্ছুরণ কি? 5 নম্বর, হাইপার মেট্রোপিয়া কি? প্রতিরোধের উপায় কি? 6 নম্বর প্রশ্ন, রৈখিক বিবর্ধন কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, শুদ্ধ বর্ণালী ঘটনার শর্তগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন, গাড়ির ভিউ ফাইন্ডারে উত্তর দর্পণ ব্যবহার করা হয় কেন? ঠিক আছে, এই কটা প্রশ্ন এবছরের জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তা সত্ত্বেও আমি কিছু কিছু মার্ক করে দিচ্ছি যেগুলো তোমরা কিন্তু বেশিরভাগ করবে। যেমন এই যে আলোর বিক্ষেপণ কি? আলোর বিক্ষেপণ সংক্রান্ত র্যালের সূত্রটি লেখো। সূর্যাস্তের সময় আকাশকে লাল দেখায় কেন? এই প্রশ্নটি, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও প্রশ্নগুলো তোমরা, ঠিক আছে। এই যে 6 প্রশ্নটি, অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো, ঠিক আছে। তারপর 8 নম্বর প্রশ্নটি, আলোকের বিচ্ছুরণ কি? এটি একটি প্রকৃত উদাহরণ দাও, প্রাকৃতিক উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে 2 নম্বর প্রশ্ন, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ঠিক আছে। দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন? কাঁচফলকে প্রতিসরণের ফলে আলোক রশ্মি চ্যুতি হয় না কেন? ঠিক আছে। আচ্ছা, এই যে প্রমাণটা আছে, দেখাও যে কোনো আলোক রশ্মির সমান্তরাল কাঁচ স্ল্যাবের মধ্য দিয়ে প্রতিসৃত হলে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়। এই ধরনের যে প্রশ্নগুলি দিয়েছি আমি, এগুলো কিন্তু অবশ্যই পরীক্ষার আগে রেডি করেই যাবে, ঠিক আছে। রেডি কিন্তু করতেই হবে কারণ এগুলো আসবে। এছাড়া দেখো আরো কিছু প্রশ্ন রয়েছে, যে দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন? ঠিক আছে। তারপর আলো কি ধরনের তরঙ্গ? সাথে রয়েছে কোনো আলোকে আলোক তরঙ্গের বেগ আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত? কোন লেন্স উত্তল না অবতল কিভাবে বুঝবে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাধ্যমিকে আসা প্রশ্ন, ঠিক আছে। আলো থেকে যেহেতু অধ্যায়টা অনেক বড়, অনেকগুলো প্রশ্ন রয়েছে, একটু দেখে যাও। কোনো উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো? পাতলা লেন্স কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পাতলা লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো? উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া। অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? এবার হচ্ছে একটা উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি গুচ্ছের জন্য প্রতিসৃত রশ্মির চিত্র আঁকো। উত্তল লেন্সের প্রকাশ বিন্দু বলতে কি বোঝো? দীর্ঘদৃষ্টি, কারণ আর প্রতিকার, মানে কোন ধরনের লেন্স ব্যবহার করা হচ্ছে। এরপর হচ্ছে 13 নম্বর প্রশ্ন, হাইপার মেট্রোপিয়া চিত্রসহ ব্যাখ্যা, কারণ ও প্রতিকারের উপায়। 14 নম্বর প্রশ্ন, সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি সবুজ দেখায় কেন? 15 নম্বর প্রশ্ন হচ্ছে রামধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী। 16 নম্বর প্রশ্ন, স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের কারণগুলি লেখো, ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন, চিত্রসহ উত্তোলনের সংজ্ঞা লেখো। 18 নম্বর প্রশ্ন, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? 19 নম্বর প্রশ্ন, লেন্সের রৈখিক বিবর্ধন বলতে কি বোঝো?
ঠিক আছে, এই প্রশ্নগুলি তোমরা করে যাও আলো থেকে, কিন্তু করতেই হবে, মাস্ট, ছাড়া যাবে না, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর একটা সবচেয়ে বড় অধ্যায় হতে চলো তড়িৎ। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে। আসলে তো আমি কিন্তু 10টি প্রশ্ন এবছরের জন্য মানে 2025-এর জন্য কিন্তু বেছে রেখেছি। আশা করা যায় এবছর এইগুলি থেকেই আসবে। ঠিক আছে, অঙ্কের কথা লাস্টে আসি। প্রথমে থিওরি দেখো। ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো। লেঞ্জের সূত্রটি বর্ণনা করো। তড়িৎ প্রবাহের তাপীয় ও ফল সংক্রান্ত জুলের সূত্রটি বর্ণনা করো। ওহমের সূত্রটি বর্ণনা করো। 5 নম্বর জলবিদ্যুৎ উৎপাদন, এটা আসবে না, এটা আসার মতন না। 6 নম্বর প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক শক্তি অনুমানের মূল্যায়ন কিভাবে করা হয়। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ফ্লেমিং এর বামস্ত নিয়ম, এসি কে ডিসিতে এবং ডিসি কে এসিতে রূপান্তর করা হয় কোন কোন যন্ত্রের সাহায্যে, বাল্যর চক্রে ঘূর্ণনের নীতি ব্যাখ্যা করো। এই কটা প্রশ্ন করতেই হবে। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের পরমাণুর নিউক্লিয়াস। ঠিক আছে, পরবর্তী 7ম অধ্যায়। এখান থেকে কিন্তু এই কটা প্রশ্ন আমি মাত্র রেখেছি তোমাদের জন্য, আশা করি কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, তেজস্ক্রিয়তা কি, এর ব্যবহার লেখো। দ্বিতীয় প্রশ্ন, কোন মৌলে তেজস্ক্রিয়তার সম্পূর্ণ নিউক্লিয়াস জনিত ঘটনা ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভর দুটি কি, নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি। 4 নম্বর প্রশ্ন, নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, আলফা বিটা ও গামা রশ্মির আয়নিত করার ক্ষমতা কার বেশি, সে তুলনা করো বা তুলনা করো তুমি এই তিনটের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে ভেদন ক্ষমতা আর আয়নিত ক্ষমতা, দুটোই করে রাখবে। আলফা বিটা গামা রশ্মি ভেদন ক্ষমতা আর আয়নিত করার ক্ষমতা। 6 নম্বর প্রশ্ন, আয়নিত যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কেন। ঠিক আছে, এগুলো হয়ে গেল। এরপর তুমি পড়বে 8 নম্বর অধ্যায়টি বলতে তোমাদের সম্পূর্ণ রাসায়নিক পার্টটা কিন্তু এখানে মোটামুটি তুলে ধরেছি। ঠিক আছে, এখান থেকে শুরু করে যতটা কোশ্চেন যাবো মোটামুটি সব রাসায়নিক পার্টটা তুলে ধরেছি। তো প্রথম হচ্ছে যে পর্যায় সারণী মৌলের ধর্মের পর্যাবৃত্ততা। তো এখান থেকে এই প্রশ্নটা কিন্তু মাস্ট করতেই হবে, কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য। প্রশ্নটা হচ্ছে আয়রন বিভব বা আয়রন শক্তি অথবা আয়নাইজেশন শক্তি বলতে কি বোঝো। 2 নম্বর প্রশ্ন, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কি। 3 নম্বর প্রশ্ন, তড়িৎ যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্ন, যোজিতার অষ্টক সূত্রটি বিবৃত করে উদাহরণ দাও। 5 নম্বর প্রশ্ন, এনি এর সম নিয়ন, এনি মানে হচ্ছে নিয়নের সম ইলেকট্রন যুক্ত একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের উদাহরণ দাও। 6 নম্বর প্রশ্ন, NaCl গলিত বা দ্রবীত অবস্থায় তড়িৎ পরিবহন করলেও কঠিন অবস্থাতে তা করে না কেন। 8 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন এখানে মিস্টেক আছে। 8 নম্বর প্রশ্ন, আয়নীয় যৌগ সময় যৌগে তিনটি পার্থক্য, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই কটা প্রশ্ন থেকে কমন পেয়ে যাবে এবছর, কোনো চিন্তা নেই। এরপর হচ্ছে তোমাদের পর্যায় সারণী মৌলের ধরনের পর্যাবৃত্ততা। আচ্ছা, এইখানে মনে হয় চ্যাপ্টারটা কিছু রিপিট হয়ে গেছে বা কিছু টাইপিং এ কিছু মিস্টেক করে ফেলেছি। যাই হোক, তুমি কোশ্চেন গুলোর দিকে ফোকাস দাও এবং সেগুলো বই থেকে চেষ্টা করো খুঁজে লেখা করার। ক্ষার ধাতু ও হ্যালোজেন মৌলগুলির সাথে হাইড্রোজেনের সাদৃশ্য বৈসাদৃশ্যগুলি ব্যাখ্যা করো। 2 নম্বর হচ্ছে NaCl আর ACl এর লুইস ডট গঠন, আর একটা হচ্ছে NO2 অণুর গঠন ব্যাখ্যা। ঠিক আছে, এই কটা করে যাও। আচ্ছা, এরপর করবে তুমি তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া। এখান থেকে যে টপিকটা করবে সেগুলো হচ্ছে, দেখো, তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝো, দুটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের পদার্থের উদাহরণ দাও। 2 নম্বর, ধাতু ও তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দুটি পার্থক্য লেখো। 3 নম্বর, জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটি ব্যাখ্যা করো। 4 নম্বর, কোনো বস্তুর ওপর সোনার উপর প্রলেপ দিলে কি কি তড়িৎ বিশ্লেষণ লাগে, অ্যানোড ও ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা। এই টাইপের যে কোশ্চেন গুলো আছে এখান থেকে তোমাকে কিন্তু করতে হবে। ঠিক আছে, এখানে দেখবে একটা টেবিল করা আছে তোমাদের টেক্সট বইয়ে, সেখান থেকে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় এবং কি তড়িৎ বিশ্লেষ্য লাগে সেটা কিন্তু দেওয়া থাকবে, সুতরাং এইটা করবে। আচ্ছা, এরপর হচ্ছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এখান থেকে কিন্তু যেহেতু অনেক বড় একটা অধ্যায়, তাই এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে করতে হবে। দেখো কি কি করবে। পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির নীতি, রাসায়নিক দ্রব্য, বিক্রিয়ার শর্ত, সমীকরণ। দ্বিতীয় হচ্ছে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম ব্যাখ্যা। 3 নম্বর, লাইকার অ্যামোনিয়া বলতে কি বোঝো, ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন ব্যাখ্যা। 5 নম্বর প্রশ্ন, কিভাবে ইউরিয়া উৎপাদন করা হয়, সমীকরণ লেখো। ইউরিয়া দুটি ব্যবহার। 6 নম্বর প্রশ্ন, H2S প্রস্তুতিতে গাঢ় H2SO4 ব্যবহার করা যায় না কেন। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, মানে তোমাকে করতেই হবে, এগুলো আসবেই। 7 নম্বর প্রশ্ন, N2 প্রস্তুতিতে সরাসরি HNO4 NH4NO2 কে উত্তপ্ত করা হয় না কেন। 8 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, নাইট্রোডিয়াম কি, এটা কিভাবে উৎপন্ন হয়, সমীকরণ দাও। ঠিক আছে। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন হচ্ছে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি ব্যাখ্যা। 10 নম্বর প্রশ্ন, শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকে বিচ্ছিন্ন অবস্থা রাখার কারণ, কিভাবে তড়িৎ বিশ্লেষণ দ্বারা সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। 12 নম্বর প্রশ্ন, সিলভার নাইট্রেটে জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটে, সমীকরণ সহ লেখো। 13 নম্বর প্রশ্ন, এসও কে সরাসরি জলে দ্রবীভূত করে H2SO4 প্রস্তুত করা হয় না কেন।
14 নম্বর প্রশ্ন, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে এসও কে কিভাবে H2SO4 এ পরিবর্তিত করবে সমীকরণ দাও। এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ বিজারণ ক্রিয়া খুব একটা ইম্পর্টেন্ট, এটা না করতে পারো। 15 নম্বর প্রশ্ন, শর্ত সমিত সমীকরণ সহ ইউরিয়াকে কিভাবে শিল্প উৎপাদন করা হয় লেখো। 16 নম্বর প্রশ্ন, কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোড সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। রূপোর চুরির ওপর সোনার প্রলেপিতে তড়িৎ বিশ্লেষ্য ও ক্যাথোড রূপে কি ব্যবহার করবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এবার হচ্ছে জৈব রসায়ন। জৈব রসায়নটা হচ্ছে একেবারে ভৌতবিজ্ঞানের শেষ অধ্যায়, এটা কিন্তু অনেকের কাছে অনেক কঠিন বলে মনে হয়, সুতরাং একটু ধৈর্য সহকারে পড়তে হবে এবং এখান থেকে যে কোশ্চেন গুলো দিয়েছি আমি এখান থেকে 100% কমন তোমরা পেয়ে যাবে, 1 নম্বর 2 নম্বর বা 3 নম্বর হোক। প্রথম প্রশ্ন, অজৈব জৈব যৌগের দুটি পার্থক্য লেখো। দ্বিতীয়ত, কার্বনের ক্যাটিনেশন ধর্ম কি? 3 নম্বর প্রশ্ন, কার্যকরী মূলক কাকে বলে, উদাহরণ দাও। 4 নম্বর প্রশ্ন, অ্যাসিটিলিনের শিল্প উৎস ও ব্যবহার লেখো। 5 নম্বর প্রশ্ন, বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেন ও ক্লোরিনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? 6 নম্বর প্রশ্ন, পলিমারাইজেশন বিক্রিয়ার একটি উদাহরণ দাও। 7 নম্বর প্রশ্ন, ইথাইল অ্যালকোহলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে? 8 নম্বর প্রশ্ন, IUPAC নাম লেখো। CH3CH2CHO, CH3CHOH CH3, আর একটা করবে CH3CHH। তিনটি করে রাখবে, তাও চেষ্টা করবে IUPAC টেক্সট বই যতগুলো রয়েছে মোটামুটি করে যাওয়ার। আচ্ছা, 9 নম্বর প্রশ্নটা করতে হবে না। 10 নম্বর প্রশ্নটা হচ্ছে, জৈব অবিশ্লেষ্য পলিমার দ্বারা সৃষ্ট পরিবেশ দূষণের প্রতিকার কিভাবে করবে? আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। 11 নম্বরটা, ইথিলিন ও অ্যাসিটিলিনের সঙ্গে H2O Br এর বিক্রিয়াগুলি শর্ত সহ লেখো। 12 নম্বর প্রশ্ন, ইথেন ও ইথিনের মধ্যে পার্থক্য লেখো। মানে পার্থক্যটা কিভাবে করবে, তোমাকে একটা ছবিটা এঁকে দেখাতে হবে, ঠিক আছে, গঠনটা। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, কার্যকরী মূলকটিকে শনাক্ত করো। ইথানল, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড, মিথানল, এগুলো কিন্তু MCQ আসতে পারে। 14 নম্বর প্রশ্ন, ডিনেচার্ড স্পিরিট বলতে কি বোঝো, খুব ইম্পর্টেন্ট। আর ইথিলিন ও অ্যাসিটিনের ব্যবহার একটা তোমরা করে রাখবে। হ্যাঁ, টেবলনের মনোমারের নাম, পিভিসির ব্যবহার, এগুলো কিন্তু করে রাখবে। এর জৈব ভঙ্গুর আর অভঙ্গুর পলিমারের নাম, এগুলো টুকটাক শর্ট প্রশ্ন আসতে পারে। এবার আসছে তোমাদের নিউমেরিক্যালস কিছু প্রবলেম, মানে ভৌতবিজ্ঞানের যে সমস্ত অঙ্কগুলি আসে সেখান থেকে কি কি করবে। 3টি অধ্যায় থেকে তোমাদের এখানে মূলত অঙ্ক আমি রেখেছি, বাকি যেখান থেকে অঙ্ক আসবে চেষ্টা করবে, যদি পারো তো খুব ভালো কথা, না পারলে থিওরিগুলি অ্যাটেম্প করার চেষ্টা করবে। প্রথম তোমাদের রাসায়নিক গণনা, গ্যাসের আচরণ এবং তোমাদের তড়িৎ, এই 3টি থেকে আমি অঙ্ক রেখেছি, বাকিগুলো থেকে অঙ্ক খুব একটা বলা যাচ্ছে না। চেষ্টা করবে যতটা সম্ভব করে যাওয়ার। যারা ভৌতবিজ্ঞানে খুব একটা পারদর্শী নও তারা থিওরি যেগুলো আমি কোশ্চেন দিয়েছি ওগুলো পড়ে যাও, কমন পেয়ে যাবে এবং অনেক ভালো একটা স্কোর করবে। প্রথম হচ্ছে, জুলের সূত্র থেকে অঙ্ক আসার সম্ভাবনা এবছর সবচেয়ে কিন্তু বেশি, 99% চান্স রয়েছে জুলের সূত্রটি আসার। জুলের সূত্র দেবে, নয়তো জুলের সূত্র থেকে অঙ্ক দেবে, এবছর কিন্তু প্রচুর চান্স। এবং কি ধরনের অঙ্ক দেবে তোমরা এটা পড়ে দেখে নাও, এই ধরনের অঙ্ক তোমাদের দেবে। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া থেকে, রাসায়নিক গণনা থেকে এবছর তোমাদের এই 3 ধরনের অঙ্ক দিবে। কি কি? প্রথম হচ্ছে, 40 গ্রাম জিঙ্ক H2SO4 সহযোগে উত্তপ্ত করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, যেখানে যেখানে জিঙ্কের নমুনায় 20% অশুদ্ধি। এটা দুটি প্রশ্ন, ঠিক আছে, 2 নম্বর না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, পরীক্ষাগারে STB-তে 560 ml H2S গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম ফেরাস সালফাইড লাগবে? এই 2 ধরনের টাইপসের প্রশ্ন তোমাদের আসছে রাসায়নিক গণনা থেকে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে গ্যাসের আচরণ থেকে। গ্যাসের আচরণ থেকে 3 ধরনের প্রশ্ন আসবে। প্রথম হচ্ছে, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 অ্যাটমসফিয়ার চাপে 34 গ্রাম NH এর আয়তন কত? এটা মানে PV=NRT সমীকরণ থেকে অঙ্ক তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, একটা কাঁচের পাত্রে 200 সিসি বায়ু 37 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আছে, গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পেয়ে 67 ডিগ্রি হলে কত আয়তনের বায়ু বেরিয়ে আসবে? আর 3 নম্বর হচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়, গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা কত? এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, ঠিক আছে। সুতরাং ভৌতবিজ্ঞান থেকে মোটামুটি যতগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি তোমাদের অধ্যায় ভিত্তিক ধরে ধরে বললাম। আশা করি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে এবং অনেকেই প্রশ্ন করবে যে স্যার সত্যি আসবে, তো হ্যাঁ, অনেক প্রশ্ন তোমাদের আসবে, ঠিক আছে। ফাইনালে অনেক প্রশ্ন এই সাজেশন থেকে তোমরা কমন পেয়ে যাবে। তুমি কমেন্ট বক্সে লাস্টে বলে যাবে যে হ্যাঁ স্যার আমি কমন পেয়েছি, যেদিন তুমি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরবে কোশ্চেন পেপারটি হাতে নিয়ে, ঠিক আছে। তো আশা করবো ভিডিওটা তোমাদের কাছে অনেক হেল্পফুল হবে এবং অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর যদি ভালো না লাগে লাইক করার কোনো প্রয়োজন নেই। তুমি যদি আমার ভিডিও থেকে বিন্দুমাত্র হেল্প পেয়ে থাকো তাহলেই জানবো আমি তোমার জন্য অনেকটা করতে পেরেছি। যাই হোক, তো যারা নতুন দর্শক রয়েছে চ্যানেলের অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। আজকে ভিডিও এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন নতুন
আহ আরো কোনো টপিকের সাথে। তবে একটা কথা জানি রাখি যে আরো গত ভিডিওতে আমরা কিন্তু অলরেডি অন্যান্য সাবজেক্টের সমস্ত সাবজেক্টের সাজেশন দিয়ে দিয়েছি, এবং সেগুলি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।